তাহলে এবার আমরা দেখব ধ্রুব বল দ্বারা কাজ। তাহলে ধ্রুব বল দ্বারা কাজ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক কাজ, যেটাকে আমরা কি বলি বলের দিকে কাজ, অপরটি হচ্ছে ঋণাত্মক কাজ, যেটাকে আমরা কি বলি বলের বিরুদ্ধে কাজ বলি। আবার আমাদের কখনো কি শূন্য কাজও হইতে পারে, মানে কোনো কাজ হয় নাই এরকম হইতে পারে। তাহলে আরেকটা জিনিস কি আমাদের শূন্য কাজ। আচ্ছা, এবার আমরা দেখব ধনাত্মক বা বলের দিকে কাজ কি। কোন বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুটা সরানো যদি ওইদিকে হয় তখন আমরা কি বলবো বলের দ্বারা কাজ অথবা ধনাত্মক কাজ। তাহলে এটার এক্সাম্পল একটু আগে আমরা দেখছি যে এখানে যে পাথর ছিল এ বিন্দুতে, একে আমরা এক পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি বি বিন্দুতে সরে গেছে। তাহলে এই কাজকে আমরা কি বলবো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। তাহলে বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে এইদিকে, যার ফলে বস্তুটা সরানো কোন দিকে হয়েছে এই সোজাসুজি এইদিকে। তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো ধনাত্মক কাজ। এবার আমরা ঋণাত্মক কাজের যদি উদাহরণ শিখতে চাই বা বলের বিরুদ্ধে কাজ কোনটা সেটা যদি বুঝতে চাই তাহলে এবার আমরা কি দেখব যে এবার এক্সাম্পল নেই হচ্ছে এটা হচ্ছে একটি গোল পোস্ট, এইখানে হচ্ছে আরেকজন খেলোয়াড় দাঁড়ায় ছিল, এবার কি দাঁড়ায় আছে নেইমার দাঁড়ায় আছে, সে কি করবে শট করবে, প্লান্টি শট, কেন গোল করার জন্য। তাহলে এবার কি গোল পোস্টে দাঁড়িয়ে আছে বিশ্বসেরা গোলকিপার আর্জেন্টিনার যে গোলকিপার আছে সে, তাহলে সে যদি দাঁড়ায় থাকে তাহলে নেইমার কি গোল দিতে পারবে? কখনোই দিতে পারবে না। কেন? কারণ সে কি করবে এইদিকে শট করবে, তাহলে সে শট করবে এইদিকে, তার মানে কি বল প্রয়োগ করছে এইদিকে। কিন্তু সে তো চালাক, কারণ কি সে ফিজিক্স ক্লাসটা জানে বা ফিজিক্স জানে, আজকের ক্লাসটা পড়ছে, এই কারণে বল প্রয়োগ করছে এইদিকে, বাট তার সরানো সেম টাইপেরই হয়েছে, যে এইদিকেই সরানো হয়েছে, ঠিক পরিমাণ কোন তৈরি করে সরানো হইলো। কিন্তু এখানে যে আমাদের গোলকিপার ছিল আর্জেন্টাইন গোলকিপার, সে কি করবে লাভ দিয়ে এখানে যে বলটা ধরে ফেলবে। তাহলে সে যদি এখানে যে বলটা ধরে তাহলে সে বলের দিকে, বলটা ধরার জন্য একটা বল প্রয়োগ করতে হবে না, তাহলে সে বলটার দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলো, তাহলে সেই বলের পরিমাণ কি এফ, যার ফলে কি হবে সে বলটা ধরার পরে মানে যেহেতু ড্রাইভ দিতেছে তার মানে কি তার অবস্থানটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে সে বল প্রয়োগ করছে কোন দিকে, বলটা সামনের দিক থেকে আসতেছে, সে সামনের দিকে বল প্রয়োগ করছে, যার ফলে কি বলটা ধরতে পারছে, ধরার ফলে তার সরণ কোন দিকে হয়েছে বিপরীত দিকে। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে যে আমাদের গোলকিপার ছিল সে বল প্রয়োগ করছে সরাসরি এই সামনের দিকে, যার ফলে কি তার সরণ কোন দিকে হয়েছে এই যে সরাসরি যে পিছনের দিকে হয়েছে, তাহলে সরণ হইলো এইদিকে, বল প্রয়োগ করছে এইদিকে, সরণ হয়েছে এইদিকে, তার মানে কি বলের বিরুদ্ধে হয়েছে। তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো ঋণাত্মক কাজ। এবার যদি আমরা মধ্যবর্তী কোণ চিন্তা করতে চাই তাহলে এখানে কোণ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো ঋণাত্মক কাজ বলবো বা বলের বিরুদ্ধে কাজ বলবো। তাহলে আমরা যদি আরো সহজ একটি এক্সাম্পলের সাহায্যে বুঝতে চাই তাহলে ধনাত্মক কাজের উদাহরণ কি অভিকর্ষ বলের দ্বারা কাজ, যেটা সেটাকে আমরা কি বলবো ধনাত্মক কাজ, আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজকে আমরা কি বলবো ঋণাত্মক কাজ। তাহলে ওই এক্সাম্পলের সাহায্য যদি আমরা নিতে চাই তাহলে এবার আমরা দেখি যে ধনাত্মক কাজ আসলে কিভাবে করতে হয়। তাহলে ধনাত্মক কাজের উদাহরণ কি অভিকর্ষ বলের দ্বারা কাজ। তাহলে অভিকর্ষ বলের দ্বারা কাজ কিরকম হবে আমরা যদি চিন্তা করি, আমরা একটি বিল্ডিং এর ছাদে উঠেছি বা কোনো ব্যক্তি একটি বিল্ডিং এর ছাদে আছে, এবার সে কি করলো এইখানে দাঁড়ায় একটি বলকে নিচের দিকে নিক্ষেপ করলো। তাহলে সে বলকে নিচের দিকে নিক্ষেপ করছে মানে এর পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে কিছুক্ষণ পরে দেখা গেল বলটা এসে ভূমিতে পতিত হইল, তার মানে কি বলটা সরানো কোন দিকে সরাসরি নিচের দিকে। তাহলে যেদিকে বল প্রয়োগ করছে বস্তুটা সরানো ওই দিকে হয়েছে, তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো ধনাত্মক কাজ বলবো। তাহলে ধনাত্মক কাজ আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে সূত্র কি ছিল W=Fs cos θ। তাহলে Fs cos লিখলাম, এবার থিটা কত সেটা পরিমাপ করতে হবে। বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটা সরানো ঠিক ওই দিকেই হয়েছে, তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুটা সরানো যদি ঠিক ওই দিকে হয় তখন আমাদের থিটা কোণ কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এদিকে বল প্রয়োগ করছে বস্তুটা সরানো এইদিকে হয়েছে, এর মানে কি থিটা কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে কি হবে Fs গুণ 1, তাহলে এটার মান কত হবে Fs। তার মানে Fs থেকে সবসময় আমরা কি মান পাবো ধনাত্মক মান পাবো। এ থেকে আমরা কি বুঝতেছি যে এখানে যে কাজটা হবে সেই কৃত কাজের পরিমাণ কি
ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ। এবার ঋণাত্মক কাজের উদাহরণ যদি নিতে চাই, তাহলে ঋণাত্মক কাজের উদাহরণ কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমরা চিন্তা করি যে আমরা এখানে একজন ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল, সে কি করলো? একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করলো। তাহলে সে যদি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করে, কিছুক্ষণ পর বলটা তো ভূমিতে পতিত হবে। তাহলে তার উপরের দিকে নিক্ষেপ করার বলের চাইতে যদি কখনো অভিকর্ষ বলের মানটা বেশি হয়, তাহলে আমরা অভিকর্ষ বলের মানটা ধরবো। তার মানে বস্তুটাকে কি নিচের দিকে বল প্রয়োগ করতেছে, অথবা সে একটা বস্তুকে হাতে ধরেছিল, তখন এই বস্তুটাকে কি পৃথিবী এর বলের নিচের দিকে টানতেছে, যাকে কি বলে? অভিকর্ষ বল। কিন্তু সে যখন নিক্ষেপ করছে, তখন বস্তুটা সরণ কোন দিকে হয়েছে? সরাসরি উপরের দিকে। তাহলে বল প্রয়োগ হইতেছে নিচের দিকে, তার সরণ হয় উপরের দিকে। তাহলে কি বলের বিরুদ্ধে কাজ হইতেছে না? তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো? বলের বিরুদ্ধে কাজ। তাহলে এখানে কোণের পরিমাণ কত? এফ নিচের দিকে, সরণ উপরের দিকে। তাহলে কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এবার দেখবো ঋণাত্মক কাজ কিভাবে হয়। সূত্র কি? W = Fs cos থিটা। Fs আমরা লিখলাম, cos লিখলাম, থিটার মান কত? 180 ডিগ্রি। আমরা জানি কি cos 180 ডিগ্রির মান -1। তাহলে Fs গুণ -1, তার মানে এটার মান কত হয়? -Fs। তাহলে মাইনাস মান থেকে আমরা কি বুঝতেছি? এটি হচ্ছে একটি ঋণাত্মক কাজ। এবার যদি আমরা শূন্য কাজের উদাহরণ কি সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখব শূন্য কাজ আসলে আমাদের দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে কোন বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ না হয়, তাহলে আমরা তাকে কি বলবো? শূন্য কাজ বলবো। অথবা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ যদি সরাসরি লম্ব বরাবর হয়, তখন আমাদের কি কাজ হয়? শূন্য কাজ হয়। তাহলে আমরা লিখি শূন্য কাজ হওয়ার শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে বল প্রয়োগ করব, মনে করি 5 নিউটন বল প্রয়োগ করলাম, যার ফলে বস্তুটার সরণ কতটুকু হবে? শূন্য সরণ হবে। তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো? শূন্য কাজ বলবো। আরেকটা এক্সাম্পল বা শর্ত শূন্য কাজের, সেটা হচ্ছে যদি কখনো শূন্য কাজের উপাংশ থাকে, তাহলে এই উপাংশটা যদি লম্ব বরাবর বা 90 ডিগ্রি বরাবর হয়, তখন আমরা তাকে কি বলবো? শূন্য কাজ বলবো। তাহলে শূন্য কাজের যদি একটা উদাহরণ আমরা দেখতে চাই, তাহলে শূন্য কাজের খুব সহজ একটি উদাহরণ হচ্ছে, আমরা চিন্তা করি যে মিস্টার রহিম তার ওয়াইফের সাথে অনেক রাগারাগি করছে, বা মিস্টার রহিমের ওয়াইফ কি করলো? সে বললো যে আর তোমার সংসার করবো না। তাহলে সে কি করবে? সে চলে যাওয়ার চেষ্টা করবে বা বাবার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করবে। তখন কি করবে? মিস্টার রহিম আর কোনো উপায় না পেয়ে তার সরাসরি ওয়াইফের পা ধরে শুয়ে পড়বে। তাহলে সে যদি তার ওয়াইফের পা ধরে শুয়ে পড়ে, তাহলে সে তো তার ওয়াইফের পা ধরে শুয়ে পড়লো, যার ফলে সে তার ওয়াইফের দিকে এই পরিমাণ বল প্রয়োগ করলো। আমরা ধরে নিই 5 নিউটন বল প্রয়োগ করছে। এখন যদি সে তার ওয়াইফের পা ধরে শুয়ে পড়ে, সে তার ওয়াইফকে সামনের দিকে এগিয়ে পারবে? পারবে না তো। যার ফলে তার ওয়াইফের সরণ কত হবে? শূন্য সরণ হবে। তাহলে কি আসলে আমাদের কোনো কাজ হইলো? হইলো না। তার মানে আমাদের কাজের পরিমাণ কত? শূন্য কাজ। এর মানে রহিম যতই বীরপুরুষ সাজুক, যে আমি আমার ওয়াইফকে যাইতে দেই নাই, আটকায় ধরে রাখছি, বীরপুরুষ হইলেও কি তার কোনো কাজ দিছে? তার কোনো কাজই হয় নাই। কারণ কি? আমরা জানি কাজ হওয়ার শর্ত কি? বল প্রয়োগ করতে হবে, এবং যার ফলে কি? সরণ হইতে হবে। সরণ হয় নাই, এর মানে কি? তার কোনো কাজই হয় নাই। তাহলে এটাও যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে W = Fs cos থিটা, যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সরণ তো হয়ই নাই, 5 নিউটন দিলাম, সরণ কত? শূন্য গুণ cos থিটা, তার মানে পুরাটাই কত? শূন্য। তার মানে রহিমের কাজের পরিমাণ কত? শূন্য কাজ। এবার আমরা যদি আরেকটা উদাহরণের সাহায্য নেই, যে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটার সরণ হয়েছে, এবার সরণ যদি আমাদের লম্ব বরাবর হয়, তখন আমরা তাকে কি বলবো? শূন্য কাজ বলবো। যেমন আমরা একটা এক্সাম্পল যদি নেই, যে শূন্য কাজের এক্সাম্পল বা লম্ব বরাবর সরণ হইলে যে শূন্য কাজটা হয়, সেটার এক্সাম্পল যদি আমরা সহজে নিতে চাই, তাহলে সেটার এক্সাম্পল হলো, চিন্তা করি একজন ব্যক্তি এখানে দাঁড়ায় ছিল, নিচে আমাদের একটি বাক্স ছিল। কিছুক্ষণ পর দেখা গেল যে ব্যক্তিটা এই বাক্সকে হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি যে এই ক্ষেত্রে আসলে কোনো কাজ সম্পাদিত হচ্ছে, নর্মাল ভাষায় কি মনে হয়? যে একটা বাক্স নিচে ছিল, সেটা এইভাবে ধরলাম, ধরে আমরা সামনের দিকে এইভাবে এগোচ্ছি, তার মানে কি? আমরা কাজ সম্পাদন করছি, বল প্রয়োগ করছি, সরানো হইতেছে। কিন্তু আসলে কি? কোনো কাজই হচ্ছে না। কিভাবে? সে যখন বস্তুটাকে এইভাবে ধরে রাখছে, তার মানে সে কোন দিকে বল প্রয়োগ করছে? বস্তুটা এইভাবে ছিল, এইভাবে ধরে রাখছে, তার মানে কি? উপরের দিকে বল প্রয়োগ করতেছে। তাহলে আমরা চিন্তা করি বলের পরিমাণ কত? F। সে এগোচ্ছে কোন দিকে? সামনের দিকে, তার মানে তার সরণ কোন দিকে? এই যে এই দিকে, তার মানে কি? সরণ হচ্ছে সামনের দিকে, S পরিমাণ।
এবার যদি আমরা দেখি বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ কত, তাহলে আমরা সরাসরি দেখতে পারবো কি বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে কি তার স্বরণ হচ্ছে লম্ব বরাবর। এবার আমরা দেখবো লম্ব বরাবর স্বরণ যদি হয় তাহলে কেন কাজ হয় না। আমরা কাজের সূত্র কি জানি, W=Fs cos θ। তাহলে Fs লিখলাম, cos লিখলাম, থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে এখানে θ = 90 ডিগ্রি। আমরা কি জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে পুরো কাজের পরিমাণ কি 0 কাজ। তার মানে 0 কাজ হওয়ার শর্ত দুইটা, কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটা সরণ না হয় তাহলে আমরা 0 কাজ বলবো, অথবা সরণ যদি লম্ব বরাবর হয় তাহলে আমরা তাকে কি বলবো, 0 কাজ বলবো। তাহলে এবার আমরা দেখবো যে এই ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজের মানগুলা কি সেটা নিয়ে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমরা একটু আগে উদাহরণের সাহায্য নিয়েছিলাম যে একটা বস্তুকে এর পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, যার ফলে বস্তুটা সরণ হয়েছে এস পরিমাণ, বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ কাজ করছে থিটা পরিমাণ। এখন যদি আমরা এইটার দিকে একটা লম্ব টানি তাহলে এটা কি লম্ব হয়, লম্ব মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার এই পরিমাণ যে বল প্রয়োগ করা হয়েছে এটার বিপরীতে যদি আরেকটা বাহু টানি তাহলে এই বাহুটা কি হয়, এইদিকে। তাহলে এটা পরিচয় কত, 0 ডিগ্রি। আর এটা কি সোজা লম্ব, সোজা যদি দাগটা চিন্তা করি সরল রেখা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তাই না। সুতরাং আমরা ধনাত্মক কাজ বলতে কি বুঝবো, 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট। তার মানে 89 ডিগ্রি পর্যন্ত যদি কাজ হয় সেই কাজটাকে আমরা কি বলবো, ধনাত্মক কাজ বলবো। আর যদি কখনো থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে এই কাজটাকে আমরা কি বলবো, শূন্য কাজ বলবো। আর যদি কখনো থিটার মানটা 90 ডিগ্রির চাইতে বড়, 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি চাইতে ছোট হয় তখন এই কাজটাকে আমরা কি বলবো, ঋণাত্মক কাজ বলবো। তাহলে ধনাত্মক কাজের লিমিট কত আমরা যদি লিখতে চাই, তাহলে ধনাত্মক কাজের লিমিট হচ্ছে 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চাইতে বড়, কার মান, থিটার মান, তাহলে থিটা, এবং 90 ডিগ্রির চাইতে ছোট, তার মানে 90 ডিগ্রি। তাহলে এই ধরনের কাজ যদি হয় তখন আমরা একে কি বলবো, ধনাত্মক কাজ বলবো। এবার যদি আমরা শূন্য কাজ চিন্তা করতে চাই তাহলে শূন্য কাজটা আসলে কি হয়, যদি কখনো এই থিটার মানটা 90 ডিগ্রি হয় তখন আমরা একে কি বলবো, শূন্য কাজ বলবো। এবার যদি কখনো ঋণাত্মক কাজ আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, 90 ডিগ্রি চাইতে বড়, তার মানে 90 ডিগ্রি চাইতে বড়, কে বড়, এই যে থিটাটা বড়, তাহলে থিটাটা 90 ডিগ্রি চাইতে বড়, 180 ডিগ্রি সমান বা ছোট যদি হয় তাহলে হবে, তাহলে 180 ডিগ্রি সমান বা যদি কখনো ছোট হয় তাহলে এই ধরনের কাজকে আমরা কি বলবো, ঋণাত্মক কাজ বলবো। সো এই মানটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হয় বা মুখস্থ করতে হয়। এক্সামে আমাদের ম্যাক্সিমাম সময় এই মানটা দিয়ে কোশ্চেন হয় এমসিকিউতে। তার মানে ধনাত্মক কাজ বলতে আমরা বুঝতেছি 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট, অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত যদি হয় তখন আমরা তাকে কি বলবো, ধনাত্মক কাজ বলবো। এবং শূন্য কাজ, সেটা মানটা যদি কখনো 90 ডিগ্রি হয় বা লম্ব বরাবর হয় তখন আমরা তাকে কি বলবো, শূন্য কাজ বলবো। আর ঋণাত্মক কাজ কি, কখনো যদি 90 ডিগ্রি চাইতে সেটার মানটা বড় হয় এবং 180 ডিগ্রি সমান বা ছোট হয় তখন আমরা তাকে কি বলবো, ঋণাত্মক কাজ বলবো। সো এইভাবে আসলে আমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজের যে থিটা বা কোণের পরিমাপটা সেটা আমরা হিসাব করতে পারি। এবার আমরা কাজের একক নিয়ে আলোচনা করব। আমরা যদি কাজের একক বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লিখতে হবে ফার্স্টে কাজের সূত্রটা। কাজের সূত্র কি, W=Fs, এটা হচ্ছে ধনাত্মক কাজ, আমরা ধনাত্মক কাজ নিয়ে চিন্তা করি। তাহলে একক যদি বের করতে চাই তাহলে W=Fs লিখলাম। বলের একক কি আমরা জানি, বলের একক হচ্ছে নিউটন, আর স্বরণের একক মিটার। তাহলে আমরা কি লিখে দিলাম, মিটার লিখলাম। তার মানে কাজের একটা একক কি নিউটন মিটার, অথবা কাজের আরেকটা একক আছে যেটা কি জুল। তার মানে কাজের একক কি দুইটা, একটা হচ্ছে নিউটন মিটার অথবা জুল। এবার যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সূত্র কি, W=Fs। মাত্রা বের করতে গেলে একে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হয়। এফ এর আমরা সূত্র কি জানি, এফ সমান আমরা লিখতে পারি ma। তাহলে আমরা এখানে কি লিখলাম, mas। তাহলে এখানে তো m লিখলাম। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে a=d/t গুণ s। এবার বেগ কাকে বলে, v=d/t, দূরত্বের হারকে বেগ বলে। তাহলে এখানে v এর পরিবর্তে আমি d/t লিখতে পারি, আর নিচেও t ছিল, আর এখানে s গুণন। তাহলে এবার যদি আমরা এটাকে উপরের দিকে উঠাই দিতে চাই
একসাথে যতগুলো ভাগ থাকতে পারে না, তাহলে এখানে কি হয় 1/t গুণ s, তাহলে m গুণ উপরে t d হয় আর নিচে একটা t আর একটা t যদি গুণ করে দেই তাহলে t স্কয়ার আর এখানে কি হয় s। এবার আমরা মাত্রা যদি বের করতে চাই তাহলে আমরা যে কোনো এক মাত্রা বের করতে পারি একটা প্রসেস অনুসরণ করি। সেটা কি, মাত্রা বের করার সময় আমাদের কি নিয়ম অনুসরণ করতে হয়? আমরা যদি কখনো ভরের মাত্রা বের করতে চাই, ভর মানে কি মাস, তাহলে এটার প্রথম অক্ষর m হয়। আর যদি কখনো দূরত্ব বা সরণের মাত্রা বের করতে চাই তাহলে দূরত্ব বা সরণকে কি দ্বারা পরিমাপ করা হয়? লেন্থ দ্বারা পরিমাপ করা হয়, তাহলে এটার প্রথম অক্ষর l বসে। আর যদি কখনো আমরা সময়ের মাত্রা বের করতে চাই, সময় বলতে টাইম, তাহলে এটার প্রথম অক্ষর t হয়। এটা হচ্ছে আমাদের মাত্রা বের করার প্রসেস। তো আমরা সুবিধার্থে একক কিভাবে বের করে সেটা আমরা লিখে দিতেছি, কারণ এই শুধুমাত্র এই মাত্রার এই তিনটা জিনিস আর এককের ওই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আপাতত আমাদের একক এবং মাত্রা বের করা নিয়ে কোনো প্রবলেম হবে না, যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে একক সেম জিনিসটাই, ভরের একক যদি আমরা বের করতে চাই তাহলে ভরের একক বসে হচ্ছে কেজি। আর যদি দূরত্ব বা কখনো সরণ হয় তাহলে দূরত্ব বা সরণের একক হচ্ছে মিটার। আর যদি কখনো সময় হয়, সময়ের একক কি সেকেন্ড, সেকেন্ড বলতে এস। তার মানে যদি কখনো ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব বা সরণকে ডি অথবা টি দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে কি সময় টি দ্বারা প্রকাশ করা হয়, এম ডি অথবা টি আর এখানে কি টি। তাহলে একক বের করতে গেলে তো আমরা সরাসরি এটা ইউজ করব। আচ্ছা, আর যদি আমরা এখন যেহেতু মাত্রা বের করতেছি তার মানে কি করব, এম আছে, এম মানে কি ভর, মাত্রা বের করবো এই জন্য হচ্ছে আমরা এটা সাহায্য নিব, এটা না। মাত্রা মানে কি আমরা কি দেব, এম দেব, তার মানে আমরা এম দিয়ে দিলাম। এবার কি আছে দূরত্ব, দূরত্ব বলতে এল, এজন্য আমরা এখান থেকে এল দিলাম। টি, টি মানে কি সময়, তার মানে এই যে এখান থেকে টি দিব, টি দিলাম, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে কি আছে, এইখানেও এস আছে, এখানে এস মানেও কি আমাদের কি বুঝাইতেছে, লেন্থ বা দূরত্ব বুঝাইতেছে, তাহলে এখানেও আমরা কি দিলাম, এল দিলাম। তার মানে একটা এম এখানে হয়, এল আর এল যদি গুণ করি তাহলে এল স্কয়ার আর নিচে কি টি স্কয়ার হয়। এবার যদি আমরা এইটাকে একত্রে সাজায় লিখতে চাই তাহলে এটা কি হয়, এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এটা আমরা কি বের করলাম, কাজের মাত্রা বের করলাম। সুতরাং কাজের মাত্রা কি এম এল স্কয়ার টি ইনভার্স 2। এইখান থেকে আমরা কি শিখবো, আরেকটা জিনিস, সেটা শিখবো হচ্ছে শক্তি নিয়ে। তাহলে শক্তি কি জিনিস সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা লিখবো শক্তি নিয়ে। তাহলে শক্তি জিনিসটা কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে। তার মানে শক্তির সূত্র কি হবে, ডাব্লিউ হবে, যেহেতু কাজ এবং শক্তি একই জিনিস, কারণ কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তার মানে কাজ যে হইতাছে সেটাই শক্তি, তাহলে সূত্র কি একই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা ধরে নেই ধনাত্মক কাজ, এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ধরে নিলাম। এবার যদি আমরা একক বের করতে চাই, কাজের একক যা, শক্তির একক তা, কাজের একক নিউটন মিটার, শক্তির একক কি নিউটন মিটার অথবা জুল। এবার যদি মাত্রা বের করতে চাই, কাজের মাত্রাও যা, শক্তির মাত্রাও তা, তার মানে কি সেম জিনিস, এম এল স্কয়ার টি ইনভার্স 2। সো এইখান থেকে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কোন দুটির মাত্রা ও কোন দুটির মাত্রা অভিন্ন, অভিন্ন মানে কি ভিন্ন না। তাহলে আমাদের কি অ্যান্সার করতে হবে, কাজ এবং শক্তি এই দুইটার মাত্রা কি অভিন্ন, অভিন্ন মানে কি ভিন্ন না, দুইটার মাত্রা একই। এবার আমাদের এখান থেকে আরো যে টাইপের কোশ্চেন হইতে পারে, যে এমসিকিউতে থাকতে পারে যে দেখো যে কোনগুলোর মাত্রা অভিন্ন। তার মানে আমরা এই জিনিসটা অনেক সহজ একটা ট্রিক্সের সাহায্যে মনে রাখবো যে কোন বা পৃথিবীতে কোন জিনিসগুলোর মাত্রা হচ্ছে একই, অর্থাৎ একই বলতে কি এই মাত্রাটাই কোন গুলার ক্ষেত্রে আমরা ইউজ করি। সেটার জন্য আমরা যদি একটা ট্রিক্সের সাহায্য নিই, সেই ট্রিক্সটা হচ্ছে বলয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। বলাই বলতে বলে বলের বুঝায়, বতে কি বুঝায় ভ্রামক, তার মানে কি বলের ভ্রামক। এরপর টতে কি বুঝায় টর্ক। এগুলো সবগুলো আমরা ধীরে ধীরে বুঝবো আমাদের নেক্সট চ্যাপ্টার গুলোতে। তারপর কি আছে শক্তি। এরপর যে জিনিসটা আছে কাকা, কাকা থেকে বুঝায় কাজ। তার মানে এইখানে যে আমরা যে জিনিসগুলো লিখে রাখছি, বলের ভ্রামক, টর্ক, শক্তি ও কাজ, এই চারটা জিনিসের মাত্রাই কি এই যে এইটা।
তার মানে কখনো আমাদের দেওয়া থাকতে পারে যে কোন দুটির মাত্রা অভিন্ন, বলের ভ্রামক আর টর্ক থাকতে পারে, বা টর্কের সাথে শক্তি থাকতে পারে, বা কাজ থাকতে পারে, যেটাই থাকুক আমরা এই চারটার উদাহরণ যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজেই মাত্রা আমরা বের করতে পারবো, বা কোনগুলোর মাত্রা একই সেগুলো আমরা জানতে পারবো।